আজকের গল্প ইলমা বেহেরোজ রচিত আমি পদ্মজা। গল্প পাঠে আমি জয়ন্তী। ঘুম ভাঙতেই পদ্মজা হকচকিয়ে যায়। চোখের সামনে সব কালো, কালো রং ব্যতীত কিছুই নেই। ঘোর অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। পদ্মজা চোখ কষলে আবারও তাকায়। না, কিছুই পরিবর্তন হয়নি, সব কিছু কালো। বিকেলে সে বৈঠকখানার সোফায় শুয়ে শুয়ে বই পড়ছিল। তারপর নিজের অজান্তে ঘুমিয়ে পড়ে, আর ঘুম ভাঙতেই দেখছে সব অন্ধকার। পদ্মজা অন্ধকারে হাতড়ে বেড়ায় দেওয়ালের সুইচ। তখন সিঁড়ি ভেঙে নেমে আসে একটা আলো। আলোয় ভেসে ওঠে আমিরের মুখ। পদ্মজা দেওয়াল থেকে হাত সরিয়ে সেদিকেই তাকিয়ে থাকে। আমির পদ্মজার চেয়ে 2 হাত দূরে এসে দাঁড়ালো। তার দৃষ্টি আবেগপ্রবণ। পদ্মজার হৃৎস্পন্দন থমকে যায়। কাচুমাচু হয়ে প্রশ্ন করল, আপনি সব বাতি নিভিয়েছেন? আমির জবাব না দিয়ে হাতে থাকা সুন্দর কাচের হাঁড়িকানটি পাশে রাখল। তারপরে পদ্মজা কিছু বুঝে ওঠার আগে পদ্মজাকে কোলে তুলে নিল। পদ্মজা আমতা আমতা করে শুধু বলতে পারল, এই কে? আমির তাদের নিজস্ব ঘরে নিয়ে আসে পদ্মজাকে। পদ্মজা ঘর দেখে অবাক হয়। ঘরের চারিদিকে অদ্ভুত সুন্দর কাচের ছোট হারিকেন, আর মাঝে এক ঝুড়ি পদ্মফুল। সময়টা শরৎকাল। দিনের বেলা শরতের সাদা মেঘ নীল আকাশে পাল তোলে, ছবির মতো ঝকঝকে সুন্দর করে তুলে আকাশ। কমে এসেছে যখন তখন বৃষ্টির জ্বালাতন। সময় বিল ঝিল ছাপিয়ে শাপলা আর পদ্ম ফোটার। এত পদ্মফুল দেখে মনে হচ্ছে বড় এক বিলের সব পদ্মফুল তুলে নিয়ে এসেছে আমির। পদ্মজা প্রশ্ন করার পূর্বে আমির পেছন থেকে 2 হাতে পদ্মজার কোমর জড়িয়ে ধরে বলল, মনে আছে প্রথম রাতে বলেছিলাম একদিন পদ্মফুল দিয়ে আমার পদ্মাবতীকে সাজাবো? সময়টা নিয়ে এসেছি, দেখো তাকিয়ে। পদ্মজা ঝুড়ি ভর্তি পদ্মফুলগুলোর দিকে তাকায়। তার চোখ দুটি জলে ছলছল করে ওঠে। ঘাড় ঘুরিয়ে আমিরের দিকে চেয়ে আবেগ মাখা কণ্ঠে বলল, সেই কথাটাও মনে রেখেছেন? উত্তরে আমির হেসেছিল। প্রথম রাতের চেয়ে কোনো অংশে কম সুন্দর ছিল না সেই রাত। পদ্মজা সেজেছিল পদ্মফুল দিয়ে। স্বামী যত্ন করে সাজিয়েছিল। সময়টাকে আরো সুন্দর করে তুলতে প্রকৃতি দিয়েছিল মৃদু শীতল বাতাস। জানালা দিয়ে প্রবেশ করা বাতাসের দাপটে পদ্মজার ঘুম ছুটে যায়। সে ধরফরিয়ে উঠে বসে, হাত বাড়িয়ে আমিরকে খোঁজে। নেই, বিছানা খালি। আবারও সে পুরনো দিনের আরেকটি সুন্দর মুহূর্ত স্বপ্নে দেখেছে। তার চোখ দুটি জলে ভরে ওঠে। আজ 5 দিন আমির নেই। তার কাছে তার স্বামী নেই, কোনো এক অজানা জায়গায় বন্দী হয়ে আছে। পদ্মজা এক হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল। বালিশের ওপর থাকা আমিরের শার্টটা হাতে নিয়ে চুমু খেল। তার চোখ দুটি আবারও ভিজে ওঠে। সেদিন রিদওয়ান, খলিল, মজিদ দ্বারা আহত হওয়ার পর তাকে ওখান থেকে কে এনেছে সে জানে না। চোখ খুলে ফরিনাকে দেখেছিল। তিনি ডুকরে কাঁদছেন আর চোখের জল মুছছেন। লতিফাকে জিজ্ঞাসা করে পদ্মজা জানতে পারে সময়টা দুপুর। সর্বাঙ্গে তখন বিষধর ব্যথা, ওঠার শক্তিটুকুও নেই। গলায় ব্যথা একটু বেশিই ছিল। প্রথমে তার মাথায় আসে আমিরের কথা। রাতের ঘটনা মনে পড়তেই বুঝে যায় এইভাবে সে এদের সাথে পারবে না। তাকে তার মায়ের মতো শান্ত হতে হবে, সময় সুযোগ বুঝে কাজ করতে হবে। ফরিনা আদর করে খাইয়ে দেন। তিনি পদ্মজার উপর করা নির্মম অত্যাচার আটকাতে পারেননি বলে বারবার ক্ষমাও চেয়েছেন। তিনি নাকি চেষ্টা করেছিলেন, কীরকম চেষ্টা করেছেন সেটা বলেননি। পদ্মজাও জিজ্ঞাসা করেনি।
এরপর পদ্মজা কাপা হাতে পূর্ণাকে চিঠি লিখে ফরিনার হাতে দেয়। তিনি যেন মগাকে দিয়ে দেন। তারপরের দিনগুলো চুপচাপ কাটিয়ে দেয় পদ্মজা। আমিরের শোকে ভেতরে ভেতরে ঝড় বইলেও সামনে সে নিশ্চুপ থেকেছে। সুস্থ হওয়াটা আসল, নয়তো কাজের কাজ কিছুই হবে না। উল্টো নর্দমার কীটগুলোর হাতে মরতে হবে। আমিরের জন্য দোয়াই দুই হাত তুলে অঝরে কেঁদেছে, যেন আমির ভালো থাকে আর তার কাছে ফিরে আসে। খুব মনে পড়ে মানুষটাকে। হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করে পদ্মজার। পদ্মজা আমিরের শার্ট বুকে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল। ফরিনা এসে দাঁড়ান দরজার সামনে। কেউ একজন দরজার সামনে দাঁড়িয়ে আছে খেয়াল হতেই পদ্মজা হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে তাকালো। ফরিনা ঘরে প্রবেশ করেন। গায়ে সাদা খয়েরি মিশ্রণের শাল। পদ্মজা আমিরের শার্ট বালিশের উপর রেখে বলল, আছরের আজান পড়েছে আম্মা? মৃদুল অন্দরমহলের সদর দরজায় দাঁড়িয়ে চেঁচাচ্ছে। তাকে মদন কিছুতেই অন্দরমহলে ঢুকতে দিচ্ছে না। গত 4 দিন ধরে সে চেষ্টা করছে অন্দরমহলে ঢোকার। গত 3 দিন ভুঁড়িওয়ালা একজন ঢুকতে দিত না, এখন দিচ্ছে না মদন। মাথায় ব্যান্ডেজ নিয়ে সে মৃদুলের সাথে তর্ক করছে। মৃদুল বলছে, দুলা ভাই ঢুকতে দেন কইতাছি, সমস্যাটা কি তা ঢুকলে? সেইটা তো বুঝতাছি না। হেদম মৃদুল মিয়া, এইটা আমার কথা না, মজিদ চাচার কথা। উনি কইছে বাড়ির ভিতরে নতুন কাউরে ঢুকতে না দিতে। আমি তো আত্মীয় নাকি? আমার সাথে এমন করা হইতাছে কেন? আগে তো ঠিকই ঢুকতে দিত, এখন দেয় না কেন? সেইটা তো আমি জানি না। সরেন কইতাছি, নইলে ওই যে গাছের মোড়াটা ওইটা দিয়ে আবার মাথাটা ফাটাইয়া দিব। একবার মারছে আপায়, এখন আমি মারাম। সেইটাই করো, তবুও আমি চাচার কথা অমান্য করতে পারতাম না। আমার কিন্তু কইলাম রাগ উঠতাছে, মাটির তলায় গায়রালুম। মিয়া ভাই তুমি আমারে যা ইচ্ছা কইরা লাও, আমি। মৃদুলের মাথা বরাবরই চড়া। হুট করে খুন করার মতো রাগ চেপে যায় মাথায়। সে মদনের গলা চেপে ধরে। মদন কাশতে থাকলো। আলো কান্না শুরু করে দেয়। আলোর কান্না শুনে খলিল বেরিয়ে আসেন ঘর থেকে। সদর দরজার সামনে এমন দৃশ্য দেখে তিনি দৌড়ে আসেন। মৃদুলকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন। হুঙ্কার ছাড়েন, তোমার এত সাহস কেমনে হইছে? আমার জামাইয়ের গলা চাইপ্পা ধরো। মৃদুলের নাক লাল হয়ে গেছে রাগে। সে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। রাগী মেজাজ নিয়েই 2 হাত দিয়ে চুল ঠিক করতে করতে বলল, আপনার জামাই আমার ভেতরে ঢুকতে দেয় না। তুমি মেহমান মানুষ, আলোক ঘরে থাকবা, এইখানে কি দরকার? এই নিয়ম কবে থেকে করেছেন আপনারা? আগের বার যখন ছিলাম তখন তো ঠিকই ঢুকতে দিয়েছেন। এখন আর ঢুকন যাইব না, এটা অন্দরমহল, বাড়ির বউছেরিদের জায়গা। সত্যি কইরা কন তো, বাড়ির ভিতর কি চলে? খলিলের মেজাজ বিগড়ে যায়। ইচ্ছে হচ্ছে অসভ্য ছেলেটার কানের নিচে কয়টা দিয়ে দিতে। তিনি কটাক্ষ করে মৃদুলকে বললেন, নিজের বাড়ি রাইখা এইখানে পইরা রইছো কেন? মাইনসের অন্ন নষ্ট করতাছো? নিজের বাড়ির যাও। অপমানে মৃদুল বাকহীন হয়ে পড়ে। সে ক্ষণকাল কথা বলতে পারে না। তার আপন ফুপা এমন কথা বলল। ক্ষণমুহূর্ত পর সে জ্বলে উঠে বলল, আপনার বাড়ির উপর থুতু মারি। আমি বেটা মিয়া বংশের স্যারা, 100 বিঘার মালিক আমি একাই। আপনার অন্যের ঠেকা পড়ে নেই আমার। আমার বাড়ি কামলাই আছে 10-12 জন। আমি কাইলি চইলে যাইয়াম বাড়িত। মৃদুলের আর এক মুহূর্ত এখানে দাঁড়াতে ইচ্ছে করছে না। সে ঘুরে দাঁড়ায়। কাছেই একটা বিরাট পাতিল ছিল, কোনো কাজে হয়তো বের করা হয়েছে। সে পাতিলে জোরে লাথি মেরে হন হন করে চলে যায়। পূর্ণা তার বোনের খবর নিয়ে দিতে বলেছে বলেই সে বারবার অন্দরমহলে ঢোকার চেষ্টা করেছে। নয়তো মৃদুলকে কেউ একবার কোনো ব্যাপারে না করলে সে দ্বিতীয়বারের মতো সেখানে ফিরেও তাকায় না।
পদ্মজার কথার জবাব দিলেন না ফরিনা। তিনি পদ্মজার পাশে গিয়ে বসলেন। পেছনে রিনু আসে, হাতে খাবারের প্লেট। 3 বেলা ফরিনাই খাইয়ে দিচ্ছেন, যত্ন নিচ্ছেন পদ্মজার। মায়ের চেয়ে কোনো অংশে কম করছেন না। তবু এই মানুষটা কোন কারণে সেদিন তার চিৎকার শুনেও বাঁচাতে যায়নি? ফরিনা প্লেট হাতে নিতেই পদ্মজা বলল, আমি এখন মোটামুটি ভালোই আছি আম্মা, আমি খেয়ে নিতে পারবো, হাঁটতেও তো পারি। পদ্মজার এক কথায় খাবারের প্লেট পদ্মজার হাতে তুলে দিলেন ফরিনা, আর রিনুকে চলে যেতে বললেন। পদ্মজা চুপচাপ খেয়ে নেয়। তার খেতে ইচ্ছে করে না একদমই, কিন্তু সামনের যুদ্ধটার জন্য তার খেতেই হবে। তাকে সুস্থ থাকতে হবে। সুস্থতা ছাড়া যুদ্ধে সফল হওয়া সম্ভব নয়। যতক্ষণ পদ্মজা খেলো ততক্ষণ ফরিনা পাশে বসে থাকলেন। খাওয়া শেষ হওয়ার পর পদ্মজা ফরিনাকে বলল, আব্বাকে খুব ভয় পান আম্মা? ফরিনা স্বাভাবিকভাবেই জবাব দিলেন, সব বউরাই স্বামীরে ডরায়। না, আপনি একটু বেশিই ভয় পান, জমের মতো। কবিরাজের দেওয়া ঔষধটি খাও এখন। আপনি কথা এড়াচ্ছেন আম্মা? আচ্ছা, ঔষধ দেন আগে। ফরিনা আলমারি খুলে ঔষধ বের করলেন, তারপর এগিয়ে দিলেন পদ্মজার কাছে। পদ্মজা ঔষধ খেয়ে বলল, কবিরাজ জানার অনুমতি ওরা দিয়েছিল ভেবে আমি অবাক হয়েছি আম্মা। ওরা কেন চায় আমি সুস্থ থাকি? ফরিনা কিছু বললেন না। পদ্মজা ফরিনার মুখের দিকে চেয়ে থাকে। মানুষটার আয়ু কি শেষের পথে? কেমন যেন মৃত মৃত ছাপ মুখে। চোখ বুঝলে মনে হবে অনেক দিনের উপোস করে মারা গিয়েছেন। পদ্মজার মায়া হয় মানুষটার জন্য। কোন দুঃখে তিনি ধুকে ধুকে মরছেন? পদ্মজা বিছানা থেকে নেমে এসে ফরিনার সামনে দাঁড়ালো, বলল, আম্মা, আপনি আমাকে নিজের মেয়ে ভেবে একটা আবদার রাখবেন? তুমি তো আমারই সেরি। তাহলে আবদার রাখবেন? রাখাম। ফরিনার শুষ্ক চোখ, অথচ গাল ভেজা মনে হলো। পদ্মজা বলল, তাহলে আপনার সব গোপন কথা আমাকে বলুন, যা ভেবে আপনি কষ্ট পান। ফরিনা 2 হাতে পদ্মজার 2 হাত মুঠোয় নিয়ে চুমু খান। 1 ফোঁটা চোখের জল পড়ে পদ্মজার হাতে। মমতাময়ী স্পর্শ। পদ্মজার শরীরের লোম খাড়া হয়ে যায়। ফরিনা বললেন, তার আগে কও, আমি সব কওয়ার পর তোমারে যা করতে কইয়াম তাই করবা তুমি? পদ্মজা অপলক নয়নে ফরিনার চোখের দিকে তাকিয়ে থাকে। কি করতে বলবেন তিনি? যদি সেটা সে করতে না পারে, সম্ভব না হয়? পদ্মজা বলল, আপনি যা বলবেন আমাকে, তার সাথে যদি যা করতে বলাটা মানানসই হয়, যুক্তিগত হয়, আমি তাই করব আম্মা। ফরিনা চোখের জল মোছেন, তারপর বললেন, আমি বাবুর বাপরে দেখাইতাছি, তুমি শুইয়া থাও। কথা শেষ করেই ফরিনা দ্রুত পায়ে বেরিয়ে যান। পদ্মজার মাঝে উত্তেজনা কাজ করছে। সে জানে না সে কি শুনতে চলেছে, তবে সেটা কোনো সাধারণ ঘটনা বা কথা হবে না, এটা নিশ্চিত। সে ঘরে পায়চারি করতে করতে জানালার ধারে আসে। দেখতে পায় রিদওয়ানকে হাতে একটা পলিথিন নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসছে। এই জঙ্গলের মাঝেই তো আছে তালাবদ্ধ রহস্য জাল, যার চাবি বোধহয় তার কাছে আছে। আলমগীরের দেওয়া চাবিটাকে পদ্মজার কোনো তালাবদ্ধ রহস্য জালের চাবি মনে হয়। রিদওয়ান গত দিনগুলোতে 3-4 বার তাকে দেখতে এসেছে, কিন্তু কিছু বলেনি। রিদওয়ানের মতিগতি বোঝা যায় না, অদ্ভুত সে। রিদওয়ানকে দেখলে পদ্মজার শরীর রাগে কাঁপে। বেশ কিছুক্ষণ পর পায়ের শব্দ আসে কানে। শব্দটা শুনে মনে হচ্ছে পুরুষের পায়ের শব্দ। পদ্মজা দ্রুত এসে বিছানার এক কোণে বসে, যে কোণে ছুরি রাখা আছে। ঘরে প্রবেশ করে রিদওয়ান। পদ্মজাকে দেখে লম্বা করে হেসে বলল, তারপর বলো,
কেমন আছো? পদজার থেকে জবাব না পেয়ে রিদওয়ান আবারও প্রশ্ন করলো, সুস্থ আছো তো? পদ্মজা সাড়া দিল না। রিদওয়ান চেয়ার টেনে বসলো, বলল, তোমাকে এত চুপচাপ দেখে অবাক হচ্ছি। কি পরিকল্পনা করছো বলো তো? পদ্মজা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকালো, বলল, কাপুরুষ বোধহয় আপনার মতো মানুষকেই বলা হয়। রিদওয়ানের ঠোঁটের হাসি মিলিয়ে যায়, চোয়াল শক্ত হয়ে আসে। তারপর হুট করেই হেসে দিল, বলল, কাপুরুষের কি করেছি? স্বামীর অবর্তমানে স্ত্রীর গায়ে হাত তুলেছেন, আবার সেই স্ত্রী অসুস্থ ছিল। এমন তো কাপুরুষরাই করে। এত কথা না বলে চুপচাপ যা বলি শোনো। আমির আমাদের ব্যাপারে অনেক নাক গলিয়েছে, অনেক সমস্যা করেছে। তবুও আমরা আমিরকে এক শর্তে ফিরিয়ে দেব, যদি তুমি সেই শর্ত মানো। কি শর্ত? তুমি আমিরকে নিয়ে ঢাকা চলে যাবে, কখনো অলিন্দপুর ফিরবে না। যদি না মানি? অবুঝের মতো প্রশ্ন করতে বলিনি, শর্ত দিয়েছি। মানা না মানা তোমার ব্যাপার। আপনারা আমাকে ভয় পাচ্ছেন কেন? রিদওয়ান হাসল। পদ্মজা বলল, সেদিন মেরে আধমরা করেছেন, এবার একদম মেরে দিন, তাহলেই আপনাদের সমস্যা শেষ। বেহুদা আমাদের মুক্তি দিয়ে ভেজাল কেন বাড়াচ্ছেন? ঢাকা ফিরে গিয়ে পুলিশ নিয়েও তো আসতে পারি। রিদওয়ান বিরক্তিতে সূচক উচ্চারণ করল, বলল, তোমাকে মারা যাবে না। আমাকে দিয়ে আপনাদের কি কাজ হবে যে মারা যাবে না? এত প্রশ্ন কেন করছো? মনে আসছে তাই। রিদওয়ান রাগে উত্তেজিত হয়ে পড়েছে। তুমি শর্তে রাজি কি না? আগে বলুন, কার কাজে আমি লাগবো, কার খাতিরে আমাকে মারা যাবে না? তুমি শর্তে রাজি কিনা সেটা বলো। এই যে আমার পাঞ্জাবিতে তাজা লাল দাগটা দেখছো, এটা কিন্তু রক্তের, আর রক্তটা আমিরের। পদ্মজার চোখ দুটি জ্বলে ওঠে। এমনিতেই এই হিংস্র মানুষটার হাসি কথা তার গা জ্বালিয়ে দিচ্ছে, তার উপর তার স্বামীর রক্ত দেখাচ্ছে রিদওয়ান। পদ্মজা উঁচু গলায় প্রশ্ন করল, ওনাকে জঙ্গলেই রেখেছেন তাই না? শর্তে রাজি তুমি? না, তোমাকে তো আমি। রিদওয়ান রেগে তেড়ে আসে। পদ্মজা পাশের টেবিল থেকে ঔষধের কাঁচের বোতলটা নিয়ে রিদওয়ানের মাথায় আঘাত করে। রিদওয়ান আকস্মিক আক্রমণে বিছানায় পড়ে যায়। পদ্মজা দ্রুততার সাথে ছুরি হাতে নেয়। রিদওয়ান বিছানায় পড়ার 2 সেকেন্ডের মধ্যে তার পিঠে ছুরি দিয়ে হ্যাচকা টান মারে। রিদওয়ান আর্তনাদ করে উঠল। পাঞ্জাবি ছিঁড়ে ছুরির আঘাত শরীরের মাংস অবধি চলে গিয়েছে। সুযোগ পদ্মজার হাতের মুঠোয়, সে এই সুযোগ হারাবে না। এতদিন সে এদের মানুষ ভেবে এসেছে, অথচ এরা মানুষরূপী শয়তান। আর শয়তানকে বুঝে শুনে নয়, ইচ্ছা মতো আঘাত করা উচিত। পদ্মজা দ্রুত কাঠের চেয়ার তুলে নেয় হাতে, শরীরের সব শক্তি দিয়ে বাড়ি মানে রিদওয়ানের মাথায়। রিদওয়ানের কানের পাশ দিয়ে রক্তের ধারা নামে, নিস্তেজ হয়ে পড়ে তার শরীর। পদ্মজা হিংস্র বাঘিনীর মতো হাঁপাতে থাকে। মিনিট 2 পর শাড়ির আঁচল মেঝে থেকে তুলে বুকে জড়িয়ে নেয়। হুট করেই যেন শান্ত সমুদ্র গর্জন তুলে লণ্ডভণ্ড করে দিয়েছে চারপাশ। ফরিনা পদ্মজার ঘরে প্রবেশ করে ঘাবড়ে গেলেন। বিছানায় রক্তাক্ত দীর্ঘ দেখি একজন পুরুষ জ্ঞানহারা হয়ে পড়ে আছে, নাকি মরে গেছে। ফরিনা শিউরে ওঠেন। পদ্মজা ফরিনাকে এক নজর দেখে জগ থেকে গ্লাসে জল নিয়ে ঢকঢক করে পান করল। ফরিনার মনে হচ্ছে বিছানায় পড়ে থাকা রক্তাক্ত পুরুষ মানুষটি রিদওয়ান। যখন শতভাগ নিশ্চিন্ত হলেন এটা রিদওয়ান, মনে তীব্র একটা ভয় জেগে বসে। তিনি নিঃশ্বাস আটকে পদ্মজার কাছে ছুটে আসেন। চাপা স্বরে প্রশ্ন করলেন, রিদু কি মইরা গেছে? পদ্মজা তাৎক্ষণিক জবাব দিতে পারল না। সময় নিয়ে ধীরে সুস্থে বলল, মরেনি বোধ হয়, তবে বেশিক্ষণ এভাবে থাকলে মরে যাবে।
পদ্মজার তরঙ্গহীন গলার স্বর ফরিনার ভয়ের মাত্রা বাড়িয়ে দিল। তিনি পদ্মজাকে আচমকা বুকের সাথে জড়িয়ে ধরলেন। পদ্মজা থতমত খেয়ে গেল। ফরিনার হৃৎপিণ্ডের কাঁপুনি টের পায় সে। ফরিনা অস্থির হয়ে বললেন, ও মা। পদ্মজা ফরিনার বুক থেকে মাথা তুলে বলল, কি হয়েছে আম্মা? ফরিনার চোখের দৃষ্টি অস্থির। তিনি ঢোক গিলে বললেন, তুমি পালাইয়া যাও, আর আইবা না, রুম্পার মতো চইলা যাও। আম্মা, ওরা আমাকে মারবে না, রিদওয়ান ভাইয়াই বলেছে। মিছা কথা, মিছা কথা কইছে। আম্মা, আপনি এমন করছেন কেন? ফরিনা দ্রুত জ্ঞানহীন রিদওয়ানকে চাদর দিয়ে ঢেকে দিলেন। তারপর বললেন, তুমি পালাইয়া যাও, তোমার আব্বা ওই শকুনের বাচ্চা আমার নিষ্পাপ কলিজার টুকরো বাবুরে মাইরা ফেলছে। কিন্তু জুতার ছপছপ আওয়াজ শুনে ফরিনা থমকে যান। এরকম আওয়াজ মজিদের জুতোয় হয়। মনে হয় জুতায় পানি নিয়ে হাঁটছে। তিনি আতঙ্কে চোখ দুটি বড় বড় করে তাকালেন। মজিদ তো ঘরে ছিল না, কখন চলে এলো? আর যতক্ষণ মজিদ ঘরে থাকে ততক্ষণ ফরিনাকেও ঘরে থাকতে হয়। তিনি পুরোপুরি নিশ্চিত মজিদ এখন পদ্মজার ঘরে আসবে আর রিদওয়ানকে দেখে ফেলবে। তিনি পদ্মজার আলমারি খুলে তালা চাবি বের করলেন। একটা ঝড় থামতেই যেন আরেকটা ঝড় শুরু হয়েছে। পদ্মজা ফরিনাকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল, আম্মা, কিন্তু কি? বাবু মানে ওনাকে মেরে ফেলেছে মানে? আপনি কিভাবে জানেন আম্মা? ফরিনা নিজের এক হাতে পদ্মজার এক হাত শক্ত করে চেপে ধরেন। তারপর দৌড়ে বেরিয়ে যান ঘর থেকে। বারান্দায় পা রাখতেই মজিদের সাথে দেখা হয়। ফরিনা মজিদের উপস্থিতি অগ্রাহ্য করে পদ্মজাকে টেনে নিয়ে যান 3 তলায়। মজিদ হতভম্ব হয়ে দেখলেন ঘটনাটা। পদ্মজা বারবার জিজ্ঞাসা করছে ফরিনাকে, আম্মা, আপনি এটা কি বললেন? আমার বুক কাঁপছে, আমার কোথায় যাচ্ছেন? মজিদ পদ্মজার ঘরে উকি দিলেন। তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি। বিছানার উপর রিদওয়ানকে দেখতে না পেলেও রিদওয়ানের পাজোড়া চোখে পড়ে যায়। তিনি হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন। চাদর সরিয়ে রিদওয়ানকে দেখে আঁতকে উঠলেন। এদিকে ফরিনা পদ্মজাকে ঠেলে একটা ঘরে ঢুকিয়ে দেন। ঘরের দরজাটি লোহার। পদ্মজা ধাক্কা খেয়ে ঘরের মধ্যেখানে পড়ে। সে মেঝে থেকে উঠতে উঠতে ফরিনা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দিলেন। পদ্মজা আচমকা এই ঘটনায় হতবুদ্ধি হয়ে পড়েছে। তার মাথায় বারবার বাজছে, তোমার আব্বা ওই শকুনের বাইস্তা আমার নিষ্পাপ কলজার টুকরা বাবুরে মাইরা ফেলছে। পদ্মজা 2 হাতে মুখ চেপে ধরে। মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে আসছে, এক্ষুনি মারা যাবে। বুকে রক্তক্ষরণ হচ্ছে। ফরিনা বলেছিলেন, সম্পত্তির জন্য হলেও আমিরকে ওরা জানে মারবে না। এজন্যই পদ্মজা ধৈর্য ধরে 5টি দিন কাটাতে পেরেছে। ভেবেছিল শরীরে একটু শক্তি জমিয়ে তারপর সে তার স্বামীকে খুঁজতে বের হবে। কিন্তু একটু আগে ফরিনা যা বললেন তাতে পদ্মজার কলিজা ফেটে যাচ্ছে। রিদওয়ান শর্ত দিয়েছিল, পদ্মজা ঢাকা চলে গেলে আমিরকে ছেড়ে দেবে। পদ্মজা তাই মানত। শুধু না করে আরেকটু কথা বের করতে চেয়েছিল সে। তার আগে রিদওয়ান আক্রমণ করতে উদ্যত হয়, আর পদ্মজাও আঘাত করে বসে। 5 দিনের সব ধৈর্য পরিকল্পনা ওলট পালট হয়ে গেল ফরিনার এক কথায়। পদ্মজা দরজায় থাপ্পড় দিয়ে ডাকল, আম্মা, আম্মা, কেন আটকালেন আমাকে? দরজা খুলুন। আম্মা, আপনার ছেলের কি হয়েছে? কি বললেন আম্মা? ফরিনা হাতের চাবিটা দূরে ছুঁড়ে ফেললেন। সিঁড়িতে শব্দ হচ্ছে দপ দপ। তিনি নিজের হাতের দিকে তাকিয়ে দেখেন অস্বাভাবিকভাবে হাত কাঁপছে, কাঁপছে পা। মজিদ, খলিল একসাথে উঠে আসে। ফরিনার সামনে এসে দাঁড়ায়। ফরিনা ভয় জমে গেছেন। মজিদের চেহারা ক্ষুব্ধ। তিনি রাগে গজগজ করতে করতে প্রশ্ন করলেন, রিদওয়ানকে পদ্মজা আঘাত করেছে? ফরিনা কিছু বললেন না। মজিদের গলার স্বর শুনে পদ্মজা চুপ করে যায়। ফরিনা এলোমেলো দৃষ্টি নিয়ে কাঁপছেন। খলিল বললেন, ওই সেরি ছাড়া আর কার এত সাহস আছে?
এই সেরি এই ঘরের ভিতরে? ফরিনা দরজার সাথে লেপ্টে দাঁড়িয়ে আছেন। খলিলের প্রশ্ন শুনে আরও শক্ত হয়ে দাঁড়ালেন। মজিদ ফরিনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। দরজায় তালা। তখনই পদ্মজা দরজায় থাপ্পড় দিয়ে ডাকল, আম্মা, আম্মা দরজা খুলুন, কি হচ্ছে ওখানে? মজিদের ক্ষুদ্র চেহারা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। তিনি ফরিনার কাছে চাবি চাইলেন। চাবি দাও, কি বলেছি কানে যায় না? চাবি দাও। ফরিনা আমতা আমতা করে বললেন, নাই। মজিদ ফরিনার মুখ চেপে ধরেন। তারপর চাপা স্বরে বললেন, চাবি দাও। ফরিনা তাও বললেন, চাবি নেই। মজিদ আরও একবার বললেন, চাবি দাও বলছি, শরীর কোন ভাঁজে লুকিয়ে রেখেছ? চাবি নাই, চাবি নেই আমার কাছে, গলায় উঁচিয়ে বললেন ফরিনা। খলিল দরজায় জোরে একটা লাথি দিলেন। তালা ভাঙার চেষ্টা করলেন। ধুপধাপ শব্দ। সেই সাথে পদ্মজাকে উদ্দেশ্য করে নোংরা গালি। খলিলের মুখের ভাষা শুনে পদ্মজার কান ঝাঁঝা করে উঠল। ঘৃণায় চোখ মুখ কুঁচকে যায়। ফরিনার উঁচু বাক্য শুনে মজিদ হাওলাদার রাগে কাঁপতে থাকলেন। ফরিনার এত সাহস কবে হলো? তিনি ফরিনার শরীর হাতড়ে চাবি খুঁজতে খুঁজতে বললেন, চাবি কোথায় রাখছো? জলদি বলো, নয়তো এরপর যা হবে ভালো হবে না। ফরিনার শরীর কাঁপছে ভয়। তিনি জানেন এই মুহূর্তে তিনি খুন হয়েও যেতে পারেন, তবুও চাবি দিবেন না, নয়তো ওরা পদ্মজাকে খুন করে ফেলবে। ওরা পারে না এমন কিছু নেই। মজিদের নিকৃষ্ট অনেক কাজের সাক্ষী তিনি। এই মানুষটা তার জীবনের জাহান্নাম। মজিদ রাগে হুঁশ জ্ঞান হারিয়ে ফেলে। ফরিনা কিছুতেই কথা মানছে না বলে ছোট ভাইয়ের সামনে ফরিনার শাড়ি টেনে খুলে ফেললেন তিনি, আর বললেন, চাবি কোন চিপায় রাখছো বলো, নয়তো মেরে পুঁতে ফেলবো। ফরিনা টু শব্দও করলেন না। খলিলের সামনে যুবতীকালে তাকে বিবস্ত্র করেও মজিদ মেরেছে। সম্মান ইজ্জত কবেই হারিয়ে গেছে। নতুন করে হারানোর কিছুই নেই। বয়সও অনেক হয়েছে। তবে এদের শিকার পদ্মজাকে হতে দেবে না কিছুতেই। মজিদ কোনোভাবেই ফরিনার কাছ থেকে চাবি উদ্ধার করতে পারেননি। এদিকে রিদওয়ানের অবস্থা খারাপের দিকে। খলিল দ্রুত নিচে চলে গেলেন। মজিদ ফরিনাকে মেঝেতে ফেলে ইচ্ছা মতো লাথি থাপ্পড় দেন, সাথে বিশ্রী গালিগালাজ। চারপাশ ফরিনার কান্নায় ভারী হয়ে ওঠে। ফরিনার কান্নার স্বর পদ্মজার কানে আসতেই সে চিৎকার করে বলল, আব্বা, আমাকে মারবেন না, আব্বা দোহাই লাগে, আম্মা লাশের মতো হয়ে গেছে, আব্বা আমাকে মারবেন না, আমাকে মারেন আব্বা, আম্মা আপনি দরজা খুলুন, আম্মাকে এভাবে কেন মারছেন আব্বা? আপনি তো অলিন্দপুরের ফেরেশতা ছিলেন আব্বা, আপনার এমন রূপ কেন? আম্মা দরজা খুলুন, আব্বা আম্মা খুব কষ্ট পাচ্ছে, অনুরোধ করছি, আর মারবেন না। বাইরে ফরিনার কান্না, ঘরের ভেতর পদ্মজার কান্না, আর দরজায় এলো পাথারি থাপ্পড়ের আওয়াজ। সব মিলিয়ে চারপাশ যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। খলিলের ডাক শুনে মজিদ চলে গেলেন, কিন্তু যাওয়ার পূর্বে ফরিনার পেটে একটা বড় লাথি বসিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে ফরিনার মুখ দিয়ে বমি বেরিয়ে আসে। মজিদ চলে যাওয়ার মিনিট দুয়েক পর লতিফা দৌড়ে আসে। সিঁড়ি দিয়ে ওঠার সময় সে 2 বার হোঁচট খেল। তারপর ফরিনার মাথা নিজের কোলে নিয়ে কেঁদে বলল, খালাম্মা, আপনি কেন খালুর বিরুদ্ধে গেলেন? ও খালাম্মা, কথা কন খালাম্মা। লতিফার ব্যাকুল কণ্ঠস্বর শুনে পদ্মজা আরো জোরে জোরে থাপ্পড় দিল দরজায়। বলল, লুতু বুবু, আমার কি হয়েছে? লুতু বুবু দরজা খুলো, ও লুতু বুবু। ফরিনা অস্পষ্ট স্বরে লতিফাকে বললেন, তোর খালু চলে গেছে? গেছে। বাড়ি থেকে বাহির হয়েছে? ফরিনার কণ্ঠ নিভে আসছে। লতিফা ফরিনার মাথাটা সাবধানে মেঝেতে রেখে বারান্দা থেকে বাইরে উকি দিল।
মজিদ, খলিল, মদন আর বাড়ির দারোয়ান মিলে গরুর গাড়ি দিয়ে রিদওয়ানকে নিয়ে যাচ্ছে। গেটের কাছাকাছি চলে গেছে। সে ফরিনাকে এসে বলল, বাইর হইয়া গেছে খালাম্মা। পদ্মজা দরজায় এলো পাথারি থাপ্পড় দিচ্ছে। বিকট শব্দ হচ্ছে। ফরিনা আঙ্গুলের ইশারায় ডান দিকটা দেখিয়ে বললেন, ওইখানে খুঁজে দেখ, চাবি পাবে একটা, দরজাটা খুইলা দে। লতিফা ফরিনার কথা মতো চাবি খুঁজলো, পেয়েও গেল। তারপর দরজা খুলতেই পদ্মজা হুড়মুড়িয়ে বের হয়। ফরিনাকে দেখে তার হাত পা ঠান্ডা হয়ে আসে। গায়ে শাড়ি নেই, পেটিকোট হাঁটু অবধি তোলা, মিষ্টি রঙের ব্লাউজে রক্তের দাগ, নাক দিয়ে রক্ত ঝরছে, দুই চোখ ফুলে গেছে, হাতে পায়ে জখম। বয়স্ক মানুষটাকেও ছাড়েনি। পদ্মজা হাঁটু গেড়ে বসে ফরিনাকে জড়িয়ে ধরে কাঁদল। মা, আপনি কেন চাবিটা দিলেন না? এটা মানুষ, নিজের বউকে কেউ এভাবে মারে? লতাবাবু, আমাকে ধরো। লতিফা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সে কাঁদতে কাঁদতে বলল, পদ্মজা, তুমি কিছু জানো না, খালু এমনিই মারে, এখন ধরো আমাকে। লতিফা পদ্মজা দুজন মিলে ফরিনাকে ধরে ধরে 3 তলার আরেকটি ঘরে নিয়ে যায়, যে ঘরটিতে প্রথম রুম্পা ছিল, তারপর রানী। নিচতলা অবধি নিয়ে যাওয়া সম্ভব নয়। ফরিনা মেঝেতে পা সোজা করে ফেলতে পারছেন না, চোখ দুটি বারবার বুজে যাচ্ছে। পদ্মজা একটা অদ্ভুত অনুভূতি অনুভব করছে, যেমনটা তার মায়ের মৃত্যুর আগে অনুভব হয়েছিল। পদ্মজার গা কেঁপে ওঠে, চোখ ছাপিয়ে জল নামে। মনে মনে কেঁদে বলল, আল্লাহ, কেন আমার সাথে এমন হচ্ছে? কিসের পরীক্ষা নিচ্ছ তুমি? আমার চারপাশ এত নির্মম কেন? কোথায় আছো আমা? কোথায় আছেন পরিচার আব্বু? আমি ভীষণ একা, ভীষণ। পদ্মজার হেঁচকি উঠে গেল। সে ঢোক গিলে নিজেকে সামলায়। ফরিনার যত্ন নিতে হবে তার। ফরিনাকে বিছানায় শুইয়ে দিতেই তিনি থেমে থেমে বললেন, আমার কই মাছের জান, আমি মরতাম না, তুমি তুমি পালাইয়া যাও। আম্মা, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। লুতুবাবু, হালকা গরম পানি আর আমার ঘরে আলমারির ডান পাশের ড্রয়ার থেকে স্যাভলন আর তুলা নিয়ে আসো। পদ্মজার আদেশ পাওয়া মাত্র লতিফা বেরিয়ে গেল। ফরিনা করুণ চোখে পদ্মজার দিকে চেয়ে বললেন, কান্দো ক্যারে, কাইন্দো না। পদ্মজার সুন্দর দুটি চোখে জলের পুকুর, বিরতিহীনভাবে পানি গড়িয়ে পড়ছে গলায়, বুকে। সে ফরিনার এক হাতে কপাল ঠেকিয়ে হতাশ হয়ে ব্যর্থ কণ্ঠে বলল, আমি কি করব আম্মা? যখনই ভাবি এবার সব ঠিক হয়ে যাবে, তখনই ভয়ঙ্কর সব ঘটনার সম্মুখীন হতে হয়। আমি আর পারছি না, এত খারাপ পরিবেশ আমি আর নিতে পারছি না আম্মা। নিজেকে কিছুক্ষণ আগেও শক্তিমান মনে হয়েছে আমি চাইলে সব পারবো, কিন্তু এখন দুর্বল মনে হচ্ছে। আমি ওদের বিরুদ্ধে পেরে উঠছি না। আপনি ভালো হয়ে উঠুন আম্মা, আপনার ছেলে কি সত্যি? পদ্মজা তাকিয়ে দেখল ফরিনার চোখ বোঝা অবস্থায় আছে। পদ্মজার বুক ছ্যাত করে উঠল। সে ফরিনার নাকের কাছে হাত নিয়ে পরীক্ষা করল, নিঃশ্বাস নিচ্ছে নাকি। নিঃশ্বাস নিচ্ছে। সেই সময় লতিফা স্যাভলন তুলো আর হালকা গরম পানি নিয়ে ঘরে প্রবেশ করল। ফরিনা ঘুমোচ্ছেন, কথা বলার অবস্থায় নেই। পদ্মজার পায়ে ঘা হয়েছে। 5 দিনে কি ছেঁড়া কাটা ভালো হয়? শীতের কারণে উল্টে আরও কষ্ট বাড়ে। পায়ের অবস্থা যা তা, তাতে অবশ্য যায় আসে না পদ্মজার। সে অস্থির হয়ে আছে, বুকে এক ফোঁটাও শান্তি নেই। রিদওয়ান দুপুরে জঙ্গল থেকে ফিরেছিল। পদ্মজার ধারণা
আমির জঙ্গলের কোথাও বন্দি আছে, অথবা লাশটা হলেও আছে। ভাবনাটা পদ্মজার মাথায় আসতেই সে দ্রুত মাথা চেপে ধরে বিড়বিড় করে, না, আমি কি ভাবছি? কিছু হয়নি, কারোর কিচ্ছু হয়নি, সবাই ভালো আছে। সে লতিফার দায়িত্বে ফরিনাকে রেখে নিচতলায় নেমে আসে। সাথে ছুরি, রামদা নিয়েছে। আজ খোপা করেনি, বেনি করেছে। বাড়িতে কোনো পুরুষ নেই, সব হাসপাতালে। ওরা ফিরলে সে আর আস্ত থাকবে না। তার আগেই আমিরকে বের করতে হবে, সেই সাথে লুকোনো গুপ্ত রহস্য। সদর ঘরে আমিনা ছিলেন। তিনি আলোকে খিচুড়ি খাওয়াচ্ছেন, নির্বিকার ভঙ্গি, কোনো তাড়া নেই, চিন্তা নেই। রিদওয়ানের অবস্থা কি দেখেনি? এই মানুষটা শুধু রানীর জন্যই কাঁদেন, আর কারো জন্য না। কিন্তু কেন? পরিবারের সবার সাথে দূরত্ব বজায় রাখেন, যদিও কথা বলেন তা অহংকারী কটু কথা। পদ্মজা বেরিয়ে পড়ে। সন্ধ্যার নামাজ পড়েই বেরিয়েছে। আজ জঙ্গলে মরবে, নয়তো আগামীকাল এই বাড়ির পুরুষগুলোর হাতে। সে মনে মনে মৃত্যু মেনে নিয়েছে। ধীর পায়ে হেঁটে জঙ্গলে ঢোকে। বোনেদের কথা খুব মনে পড়ছে। সে মারা গেলে ওদের কি হবে? খুব কি কাঁদবে? কাঁদতে কাঁদতে জ্বর উঠে যাবে বোধহয়। পূর্ণার তো খুব কান্নার পর জ্বর হয়। প্রেমা নিজেকে সামলাতে পারবে। এসব ভাবতে ভাবতে একসময় পদ্মজা মানুষের উপস্থিতি টের পেল। ফিসফিসিয়ে কাছে কোথাও কেউ কথা বলছে। পদ্মজা এখনো ভালো করে জঙ্গলের গভীরে প্রবেশ করেনি। সে হিজল গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আস্তে আস্তে দুটি মানুষ চোখের পর্দায় ভেসে ওঠে। তারা জঙ্গলের পশ্চিম দিক থেকে এসেছে। অস্পষ্ট তাদের মুখ। জঙ্গল থেকে বেরিয়ে অন্দরমহলের পিছনে গিয়ে দাঁড়ালো তারা। একটা মুখ চিনতে পারে পদ্মজা। মৃদুল। মৃদুলের হাতে টর্চ। সেই টর্চের আলোতে পাশের জনের হাত ভেসে ওঠে। এক হাতে লাল তাজা রক্ত, অন্য হাতে রামদা। পদ্মজা শিউরে ওঠে, ঘামতে থাকলো। উত্তেজনায় তার হৃৎপিণ্ড ফেটে যাওয়ার উপক্রম। গলা শুকিয়ে কাঠ। মৃদুল কিছু একটা বলে, উত্তরে আগন্তুক কিছু একটা বলে। ঝাপসা আলোয় মৃদুলের সাথের লোকটার দেহ আর চুল স্পষ্ট। লম্বা শরীর, মাথায় ঝাঁকড়া চুল। চারপাশ থমকে যায়। পদ্মজার শরীর বেয়ে যেন মুহূর্তে শীতল কিছু একটা ছুটে যায়। সে বিস্ময়ের ঘোর কাটাতে পারছে না। চন্দ্র তারকাহীন ম্লান আকাশের কারণে চারপাশ অদ্ভুত ভয়ঙ্কর হয়ে আছে। পদ্মজার মুখ ঘেঁষে একটা পাতা মাটিতে পড়ল। সাথে সাথে সে ভয় পেয়ে দুপা পিছিয়ে যায়। যখন ব্যাপারটা বুঝতে পারল, নিজের ভয় পাওয়া দেখে নিজের উপরে খুব বিরক্ত হয়। দুই পায়ে গিয়ে এসে অন্দরমহলের পিছনে তাকায়। আধো অন্ধকারে আবিষ্কার করল মৃদুল এবং আগন্তুক নেই। চোখের পলকে যেন মুহূর্তেই ভোজবাজির মতো নাই হয়ে গেল। পদ্মজার মস্তিষ্ক সাবধান হয়ে উঠল। মৃদুলের মধ্যে ঘাপলা আছে ভাবতেই ইচ্ছে করছে না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সে সব কিছুই ভাবতে পারে, সব কিছু। পদ্মজা তার পরিকল্পিত পথ ধরে হাঁটা শুরু করলো। মনে মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, মৃদুল জঙ্গলের ভেতরে ঢোকেনি তো? আর দীর্ঘদেহী ঝাঁকড়া চুলের আগন্তুক কি সাথে রয়েছে? পদ্মজা এক হাতে ছুরি নিল, অন্য হাতে রামদা। তার চোখের দৃষ্টি প্রখর। চারপাশে চোখ বুলিয়ে সাবধানে এক পা করে এগোচ্ছে। নিঃশ্বাস যেন আটকে আছে। এই বুঝি কেউ আক্রমণ করে বসল। সেদিন যতটুকু এসেছিল সে, ঠাওর করে করে নিরাপদভাবে ঠিক ততটুকুই চলে আসে পদ্মজা। সামনে বড় বড় গাছপালা, ডালপালা মেলে দাঁড়িয়ে আছে। ভুতুড়ে পরিবেশ। পদ্মজা কেন জানে নিশ্চিত আজও কেউ থাকবে এখানে, অজানা রহস্যজাল পাহারা দেওয়ার জন্য। তার আশেপাশেই আছে সেই গুপ্ত রহস্যজাল। পদ্মজার শিরায় শিরায় প্রবল উত্তেজনা বয়ে যায়। কয়েকটা গাছ পেরিয়ে সে থমকে দাঁড়ালো।
একটা শব্দ ভেসে আসছে কানে। পদ্মজা দুরু দুরু বুকে শব্দোচ্ছ লক্ষ্য করে তাকালো। কিছুটা দূরে একজন লোক উবু হয়ে বসে আছে, সম্ভবত প্রস্রাব করছে। পদ্মজা প্রস্তুত হয় লোকটিকে পেছন থেকে আক্রমণ করার জন্য, কিন্তু অগত্যা কারণে তার হাত কেঁপে উঠল। সে কাউকে প্রাণে মারতে পারবে না, সেই সাহস হচ্ছে না। একটা খুন করেছে ভাবলেই তার গা কেঁপে ওঠে। সেদিনের খুনটা তার নিজের অজান্তেই হয়ে গিয়েছে। সে যেন ছিল অন্য এক পদ্মজা, সেই পদ্মজাকে নিজেও চিনত না। পদ্মজা অস্থির হয়ে কিছু একটা খোঁজে। লোকটা উঠে দাঁড়ায়। পদ্মজা দ্রুত একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আড়াল থেকে উকি দিয়ে রুদ্ধশ্বাসে তাকিয়ে থাকে লোকটার দিকে। লোকটির মুখ অস্পষ্ট, অবয়ব শুধু স্পষ্ট। দুলকি চালে এদিকেই আসছে। পরনে লুঙ্গি ও সোয়েটার পরা, মাথায়ও টুপি রয়েছে। লোকটার হাঁটা দেখে মনে হচ্ছে না সে টের পেয়েছে অন্য কারো উপস্থিতি। তবুও পদ্মজার নিঃশ্বাস আটকে যায়। সে রামদা শক্ত করে ধরল। লোকটি তার কাছে আসতেই সে শরীরের সবটুকু জোর দিয়ে মাথায় আঘাত করে। লোহার রামদার এক পাশের আঘাতে লোকটি লুটিয়ে পড়ে মাটিতে, গঙ্গানির শব্দ করে। হাত পা দাপড়াতে থাকলো। সেকেন্ড কয়েক পরেই দেহ নিস্তেজ হয়ে যায়। পদ্মজার বুক ফুঁড়ে নিঃশ্বাস বেরিয়ে আসে। তবে লোকটাকে কাঁচা খেলোয়াড় মনে হলো। এক আঘাতেই কুপোকাত। পদ্মজা একবার ভাবল টর্চের আলোয় লোকটার মুখ দেখবে। তারপর মাথায় এলো, টর্চের আলো দেখে যদি ওতপাতা বিপদ তার উপস্থিতি টের পেয়ে এগিয়ে আসে। তাই আর টর্চ জ্বালালো না। সে নিথর দেহটিকে পিছনে ফেলে সামনে এগিয়ে গেল। বাতাসের শাঁ শাঁ শব্দ, ঝিঝি পোকার ডাক, আর অশরীরীর মতো দাঁড়িয়ে থাকা গাছপালা আর রাতের অন্ধকার বারবার পদ্মজার গা হিম করে দিচ্ছে। পদ্মজা প্রমোদ গুণে নিজের মধ্যে সাহস জাগানোর চেষ্টা করছে। বড় বড় গাছপালা ফেলে সে খোলা জায়গায় এসে দাঁড়ালো। সামনে কোনো বড় গাছ নেই। জঙ্গলের মাঝে এরকম খোলা জায়গা কেন? এতে কি কোনো রহস্য লুকিয়ে আছে? একদমই খোলা তাও নয়, জংলি লতাপাতা রয়েছে, তবে একটু অন্যরকম। লতাপাতার মাঝে যোগ বা কোনো বিষাক্ত জীব থাকতে পারে। বিপদের কথা ভেবেও পদ্মজা ঝুঁকে নিল। সে পা বাড়ালো সামনে। কয়েক কদম এগোতেই জুতো ভেদ করে কাটা ফুটে পায়। আঘাতে আবার আঘাত লেগেছে। ব্যথায় পদ্মজার কলিজা যেন ছিঁড়ে যায়। সে কাটা বের করার চেষ্টা করে। চোখ দিয়ে টপ টপ করে জল বেরোয়। রক্ত যাওয়া ঠোঁট দুটি জলে ভিজে যায়। মৃদুল এদিক ওদিক দেখে বলল, লিখন ভাই, চলো চইল্লা যাই। অসহনীয় যন্ত্রণায় লিখনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সেসবকে তোয়াক্কা না করেই সে বলল, পদ্মজার খোঁজ নিতে হবে আগে। মৃদুল বুঝতে পারছে না কি করবে সে। লিখনের হাত থেকে গল গল করে রক্ত বের হচ্ছে। দুপুরে সে পূর্ণার সাথে দেখা করতে মোড়ল বাড়িতে গিয়েছিল। পূর্ণার চোখ মুখ ফুলে যা তা অবস্থা। অনেক কান্নাকাটি করেছে পদ্মজার জন্য। পূর্ণা আশঙ্কা করছে তার বোন ভালো নেই। মৃদুলেরও তাই মনে হয়। সে যেতেই পূর্ণা ঝরঝর করে কাঁদতে থাকলো। তখন লিখন শাহ আসে। তার শুটিং শেষের দিকে, সপ্তাহখানেক পর ঢাকা ফিরবে। তাই পূর্ণাদের সাথে দেখা করতে এসেছিল। পূর্ণাকে ওভাবে কাঁদতে দেখে লিখন বিচলিত হয়ে পড়ে। তারপর প্রশ্ন করে বিস্তারিত জানতে পারে। লিখন হাওলাদার বাড়িতে আসতে চাইলে মৃদুল না করল। সে বলল, ঢুকতে দেবে না। লিখন মৃদুলের কথা শুনে না, চলে আসে হাওলাদার বাড়িতে। পিছু পিছু আসে মৃদুল, কিন্তু দুর্ভাগ্যবশত দারোয়ান গেটের ভিতরেই ঢুকতে দিল না লিখনকে। তখন মৃদুল লিখনের সাথে পরিকল্পনা করল, তারা বাড়ির পেছনের ভাঙ্গা প্রাচীর পেরিয়ে বাড়ির ভিতরে ঢুকবে। লিখন প্রথমে রাজি না হলেও পরে রাজি হলো। সে চিন্তিত হয়ে পড়েছে। পদ্মজার খোঁজ নেই কথাটা সে ভাবতেই পারছে না। এত বয়স এসেও সে একটা মেয়ের জন্য এত ব্যাকুল হয়ে পড়েছে, তাও বিবাহিত মেয়ে।
এমন মেয়েকে ভালোবেসে ব্যাকুল হওয়া তো সমাজের চোখে খারাপ। এই সমাজের জন্যই সে পদ্মজার থেকে নিজের এত দূরত্ব রাখে, যাতে কোনো খারাপ কথা, কোনো দুর্নাম পদ্মজাকে ছুঁতে না পারে, পদ্মজা যেন অসুখী না হয়। সেই পদ্মজার নাকি 4 দিন ধরে খোঁজ নেই। মৃদুল দেখা করতে চাইলে তাও করতে দেওয়া হচ্ছে না। লিখনের মাথার রগ দপদপ করতে থাকে। আধার নামতেই দুজনে হাওলাদার বাড়ির পিছনের ভাঙ্গা প্রাচীর দিয়ে বাড়ির সীমানায় ঢুকে পড়ে। বাড়ির পিছনে যে জঙ্গল, সেই জঙ্গল সহ পুরো বাড়ির সীমানা মিলিয়ে 4 দিকে গোল করে প্রাচীর দেওয়া। তাই পিছনের প্রাচীর দিয়ে তারা আগে পশ্চিম দিকের জঙ্গলে পা রাখে। মৃদুল একবার মদনের সাথে পশ্চিম দিকে এসেছিল একটা ঔষধি পাতা নিতে, তাই সে জানতো এদিকে বড় বড় কাঁটা আছে, যা পথ রোধ করে। এজন্য সে রামদা নিয়ে এসেছে, যা লিখনের হাতে ছিল। লিখন অসাবধানতাবশত কাঁটার লতা পাতা কাটতে গিয়ে নিজের হাতে আঘাত করে বসে। ফলে ক্ষত সৃষ্টি হয়, গল গল করে বেরিয়ে আসে রক্ত। রক্তাক্ত হাত নিয়ে বেরিয়ে আসে জঙ্গল থেকে। মৃদুল চিন্তিত ভঙ্গিতে বলল, ভাই, রক্ত তো বন্ধই হইতাছে না, কি করা যায় বলো তো? আসো চইলা যাই, বাজারে যাইবা, নয়তো ডাক্তারের বাড়ি নিয়ে যাব। ব্যস্ত হইও না মৃদুল। লিখন এক জায়গায় বসল। তারা অন্দরমহলের বাম দিকে আছে। মৃদুলের হাত থেকে টর্চ নিয়ে লিখন চারিদিকে কিছু দেখল, তারপর বলল, ওই যে দেখা যাচ্ছে, ওই পাতাটা নিয়ে আসো। আচ্ছা ভাই। মৃদুল লিখনের দেখানো কয়েকটা পাতা নিয়ে আসে, তারপর কষলে নরম করে লিখনের ক্ষতস্থানে লাগায়। লিখন বলল, হয়েছে, এবার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। আমরা চইলা যাইলেই পারতাম, পদ্মজার খোঁজ না নিয়ে কিভাবে যাই? পদ্মজা ভাবিরে এত ভালোবাসো ভাই, অবাক করে আমারে। লিখন মুচকি হেসে বলল, এসব বলো না মৃদুল, এসব বলতে নেই। সত্য কথা কইতে ডর কিসের? লিখন ঠোঁটে হাসি রেখেই উঠে দাঁড়ালো। হাঁটতে হাঁটতে বলল, বিবাহিত নারী নিয়ে এসব বলতে নেই, সমাজ ভালো চোখে দেখে না। সমাজরে আমি জুতা মারি। তোমার বয়স বেড়েছে ঠিকই, জ্ঞান হয়নি। বলতে বলতে লিখন অন্দরমহলের পেছনে এসে দাঁড়ালো। গা হিম করা ঠান্ডা বইছে, তার পরনে শীত বস্ত্র নেই, ঠান্ডায় জমে যাচ্ছে সে। মৃদুল বলল, এই কথা আমার আম্মাও বলে। এসব কথা বাদ দাও এখন, শোনো, আমরা বাড়ির সামনে যাব নাকি পেছন থেকেই কিছু করব? লিখনের ভাবগতি বোঝা যাচ্ছে না। মৃদুল লিখনের দৃষ্টি অনুকরণ করে অন্দরমহলের 2 তলায় তাকায়, পদ্মজার ঘরের জানালার দিকে। প্রশ্ন করল, পিছনে কি করার আছে? পদ্মজার ঘরের জানালার পাশে রেইনট্রি গাছটা দেখেছ? গাছে উঠে উকি দিলেই পদ্মজাকে দেখা যাবে, কথাও বলা যাবে। উঠতে পারো গাছে? আরে, পুরুষ মানুষ হয়েছে কি জন্যে, তাহলে গাছে উঠুম আমরা? একবার সামনে দিয়ে চেষ্টা করা উচিত। তুমি যাও, গিয়ে দেখো ঢুকতে দেয় কিনা। মৃদুল মুখ কালো করে বলল, দিবে না, আবার অপমান হতে ইচ্ছা করতেছে না। তাহলে চলো গাছে উঠি। মৃদুল চুল ঠিক করতে করতে গুরুতর ভঙ্গিতে বলল, তুমি যখন কইছো আমি যাব। লিখন হাসল। পূর্ণার মতোই মৃদুলের স্বভাব। পূর্ণাকে যে কারণে ভালো লাগে, ঠিক একই কারণে মৃদুলকেও ভালো লাগে। মৃদুল চলে যায়। লিখনের মাথাটা ব্যথা করছে। সে 2 হাতে কপালের 2 পাশ চেপে ধরে পদ্মজার ঘরের জানালার দিকে তাকিয়ে ভাবে, একজন জনপ্রিয় অভিনেতা হয়ে এভাবে প্রাচীর ডেঙিয়ে লুকিয়ে একপাক্ষিক ভালোবাসার মানুষের খোঁজ নিতে আসাটাকে হয়তো কারো চোখে পাগলামি বলে মনে হবে, কিন্তু তার চোখে গুরুত্বপূর্ণ দায়িত্ব, নিজেকে ভালো রাখার দায়িত্ব। পদ্মজা ভালো আছে ভেবেই যে মানসিকভাবে ভালো থাকে, এ কথা ঠিক,
পদ্মজার সাথে আমিরের এত সুখ দেখে তার বুকে চিনচিন ব্যথা হয়। তবে এটাও ঠিক, পদ্মজার সুখ দেখে সে শান্তি পায়, বেঁচে থাকার মানসিক মনোবল পায়, আশা থাকে মনে। আছে, বেঁচে আছে পদ্মফুল, চাইলেই দূর থেকে দেখা যাবে, চাইলে কথাও বলা যাবে। কিন্তু যদি নাই বা থাকে, তবে মৃদুল এসে জানালো, শালার বেটা দুলাভাই নাই, কেউই নাই দরজার সামনে। লিখন বলল, তাহলে চলো সামনে দিয়েই যাই, আমারও কেমন লাগছিল এভাবে লুকিয়ে বাড়ির পিছন দিয়ে। লিখন হাসল, ম্লান হাসি। সে এগিয়ে গেল, সাথে মৃদুল। দুজন অন্দরমহলে প্রবেশ করল নির্বিঘ্নে, কোনো বাধা আসেনি। আমিনা সদর ঘরেই বসেছিলেন। তিনি লিখনকে দেখে বললেন, তুমি এইখানে ক্যারে আইছো? মৃদুল ঘরে ঢুকে বলল, ফুপো আম্মা, পদ্মজা ভাবি কই? আমিনা বসা থেকে উঠে দাঁড়ালেন, মৃদুলের কাছে এসে আদুরে গলায় বললেন, কই আসিলি বাপ? তোর ফুপায় বক্সে বইলা চইলা যাবি কেন? আমি তোর ফুপা আম্মা না? তুই এইখানে থাকবি, যতদিন ইস্তা থাকবি। মৃদুল কপালে ভাঁজ সৃষ্টি করে বলল, ধুর, বাদ দাও এসব কথা। তোমার জামাই একটা ইবলিশ, ইবলিশের ধারে কাছে মানুষদের থাকতে নাই। আমিনা মৃদুলের মুখ ছুঁয়ে বললেন, এমন কথা কয় না বাপ। আদর পরে কইরো, এখন কও পদ্মজা ভাবি কই? ঘরেই আছে। ভাবির কি শরীর ভালো আছে? আমিনা ক্ষণ মুহূর্ত সময় নিয়ে লিখনকে দেখলেন, তারপর বললেন, হ ভালা। আচ্ছা ফুপু আম্মা, আমরা উপরে যাইতাছি। আমিনা লিখনের দিকে আঙ্গুল তাক করে তীক্ষ্ণ স্বরে বললেন, এই ছাড়াও যাইব? লিখনের চোখের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিল। পরপুরুষ হয়ে পদ্মজার মতো মেয়েকে দেখতে যাওয়া ঠিক হবে না বোধ হয়। মৃদুল তো এই বাড়ির আত্মীয়, সে গেলে সমস্যা নেই। মৃদুল কিছু বলার পূর্বে লিখন বলল, আমি এখানে বসি, তুমি যাও। না ভাই, তুমি আইও। আরে মৃদুল, যাও তো। মৃদুল সিঁড়িতে পা রাখল। আমিনা ভাবছেন, পদ্মজা তো ঘরেই আছে, বাড়িতে কোনো পুরুষ নেই। এরকম সময় যদি পদ্মজার নিচে নেমে আসে, লিখনের সাথে কথা বলে, আর এই খবর কোনোভাবে খলিল হাওলাদারের কানে যায়, তবে তার রক্ষে নেই। তিনি উঁচু কণ্ঠে ডাকলেন, মৃদুল রে। মৃদুল তাকালো। আমিনা জানেন না পদ্মজা সত্যিই যে ঘরে নেই। তিনি মিথ্যা ভেবে বললেন, পদ্মজাই তো ঘরে নাই। লিখন উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল, কেন, কোথায় গিয়েছে? আমিনা নির্বিকার কণ্ঠে বললেন, আমি কি তা কইতাম, গেছে কোনো কামে। মৃদুল সিঁড়ি ভেঙে নেমে আসলো। ভাবি একলা গেছে? আমিনা আরেকটা মিথ্যা বললেন, না, একলা যায় নাই, আমিরের লগে গেছে। মৃদুল উৎসুক হয়ে জানতে চাইল, আমির ভাই বাড়িতে আইছিল? আমি যে দেখি নাই, ভাবছি জরুরি কোনো কামে ঢাকাত গেছে। আচ্ছা ফুপু আম্মা, অন্দরমহল নজরবন্দিতে আসিল কেন? আমারে ঢুকতে দিত না। আমিনা তৃতীয়বারের মতো মিথ্যা বললেন, আমির তো ঢাকাতে গেছিল, আইলো কাইল রাইতে, আমি নাই এজন্য পদ্মজার। লিখন কথা কেড়ে নিয়ে বলল, বুঝতে পেরেছি, সিকিউরিটি মানে নিরাপত্তা দিয়ে গেছিল। আমি আছি তো গ্রামে, আমির হাওলাদার খুব ভালোবাসেন পদ্মজাকে। শেষ শব্দ তিনটি লিখন জোরপূর্বক হেসে বলল। তার চোখের মনি চিকচিক করছে। মৃদুল আফসোস করে বলল, ধুর, দেখা হইল না। আসি চাচি, বলল লিখন। মৃদুল লিখন বেরিয়ে আসে। মৃদুল বলল, পদ্মজা ভাবির চিঠি দেখে তো মনে হয় নাই এত সহজ ব্যাপার। পদ্মজা একটা রহস্যময়, মায়াময়ী, তাই বোধহয় রহস্য রেখে চিঠি লিখেছে। আর মিস্টার আমির যেহেতু এখানে আছে, নিশ্চয়ই পদ্মজা ভালো আছে। মৃদুল গভীর মগ্ন হয়ে কিছু ভাবছে।
সে লিখনের কথার জবাবে বলল, তবুও আগামীকাল পদ্মজা পূর্ণার সাথে যোগাযোগ না করলে আমরা আবার আসবো না হয়। মৃদুল লাফিয়ে উঠে বলল, এটাই ভাবছিলাম। লিখনের হাতে রক্ত পড়া বন্ধ হলেও খুব ব্যথা হচ্ছে, তা মুখ দেখেই বোঝা যাচ্ছে। মৃদুল বলল, ভাই সাইকেল নিয়ে আসি, এই অবস্থায় হেঁটে যাওয়া ঠিক হইব না। লিখনও সায় দিল। মৃদুল আলোক ঘর থেকে সাইকেল নিয়ে আসে। মৃদুল সামনে, লিখন পিছনে বসল। তাদেরকে দারোয়ান দেখে অবাক হয়, তবে বেশি কিছু বলতে পারেনি। মৃদুল হুমকি ধামকি দিয়ে বেরিয়ে পড়ে। রাতে স্নিগ্ধ বাতাসে লিখন অনুভব করল তার বুকের সূক্ষ্ম ব্যথাটা সর্বাঙ্গে ছড়িয়ে পড়ছে। সে একবার ঘুরে তাকালো হাওলাদার বাড়ির গেটের দিকে। খ্যাতিমান সুদর্শন ধনী লিখন শাহ, যে সব সময় ঠোঁটে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে রাখে, তাকে দেখে সবার কত সুখী মনে হয়। কত যুবক স্বপ্ন দেখে লিখন শাহর অবস্থানে আসার, কিন্তু তারা কি কখনো জানবে লিখন শাহ সর্বক্ষণ বুকের ভেতর বিষাক্ত সূচ নিয়ে হাসে। সেই সূচের তীব্রতা তাকে এক মুহূর্তও শান্তি দেয় না। পদ্মজা চারিদিকে হাঁটছে, কিন্তু চোখে পড়ার মতো কিছুই পাচ্ছে না। কি এমন আছে এখানে যা পাহারা দেওয়ার জন্য কেউ না কেউ থাকে? কিছু তো নজরেই আসছে না। পদ্মজা জংলি লতা পাতার উপর হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসে। শিশিরের জলে পায়ের তালু থেকে হাঁটু অবধি ভিজে গেছে। পা জোড়া ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম। থেকে থেকে কাছে কোথাও শিয়াল ডাকছে। পদ্মজার বুক ধুকপুক ধুকপুক করছে। মনে হচ্ছে কয়েক জোড়া চোখ তার দিকেই তাকিয়ে আছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করে বসবে, ছিঁড়ে খাবে দেহ। ভাবতেই পদ্মজার গা শিউরে উঠল। সে ঢোক গেল। তারপর আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিল। আয়াতুল কুরসি যতবার সে পড়ে ততবার নিজের মধ্যে একটা শক্তি অনুভব করে, ভরসা পায়। এই মুহূর্তেও তার ব্যতিক্রম হয়নি। সে সামনে এগোতে এগোতে একসময় আবিষ্কার করল তার পায়ের নিচের মাটির বদলে অন্য কিছু আছে। চকিতে পদ্মজার মস্তিষ্ক 4 গুণ গতিতে সজল হয়ে উঠল। সে পায়ের নিচের লতাপাতা সরাতে গিয়ে দেখল এই লতাপাতাগুলোর শেকড় নেই। পদ্মজা দ্রুত গতিতে সব লতাপাতা সরালো। তখনই আবছা আলোয় চোখে ভেসে উঠল লোহার মেঝে। পদ্মজার মুখে একটা গাঢ় বিস্ময়ের ছাপ প্রতীয়মান হয়ে উঠল। তার উত্তেজনা বেড়ে যায়। শীতল শরীর উত্তেজনায় ঘামতে শুরু করলো। লোহার মেঝেটা খুব একটা বড় নয়। পদ্মজা টর্চ জ্বালায়, খুঁটিয়ে খুঁটিয়ে দেখে এক পাশে ছিদ্র রয়েছে। মনে হচ্ছে এখানে চাবি ব্যবহৃত হয়। চকিতে পদ্মজার মাথায় এলো আলমগীরের দেওয়া চাবিটার কথা। সে দ্রুত পেটিকোটের দুভাঁজ থেকে চাবিটি বের করল। প্রবল উত্তেজনায় তার হাত মৃদু কাঁপছে। বিসমিল্লাহ বলে চাবি ছিদ্রে প্রবেশ করালো এবং কাজও হলো। পদ্মজা বিস্ময় বাঁকহারা হয়ে পড়ে। কি হতে চলেছে? সে লোহার এই অংশটি 2 হাতে তোলার চেষ্টা করল। যতটা ভারী ভেবেছিল ততটা নয়। পদ্মজা লোহার ভাবলেও এটা বোধহয় লোহার নয়। ধীরে ধীরে পদ্মজা আবিষ্কার করল এটি একটি দরজা, গুপ্ত কোনো ঘরের দরজা। সে আতঙ্কে হিম হয়ে যায়। নিচের দিকে একটা সিঁড়ি নেমে গেছে। পদ্মজা তার কাঁপতে থাকা পা এগিয়ে দেয় ভেতরে। সে ভয় পাচ্ছে না তা নয়, খুব ভয় হচ্ছে। এমন আচানক ঘটনার সম্মুখীন তো আগে হয়নি। সিঁড়ি ভেঙে সে অনেক দূর অবধি নেমে আসে। ভীষণ ঠান্ডা এদিকে। মনে হচ্ছে সব স্বপ্ন, কোনো রূপকথার গল্পের রাক্ষসপুরীতে চলে এসেছে। চোখের সামনে ভেসে ওঠে আরেকটি দরজা। এই দরজাটি অদ্ভুত ধরনের। তাদের ঢাকার বাড়িতে হুবহু এই রকমই দরজা আছে। এই দরজার আড়ালে যাই হয়ে যাক, বাইরে শব্দ আসে না। পদ্মজা অস্পষ্ট একটা সন্দেহে বিভোর হয়ে ওঠে। এই দরজাটি খুলতে আলমগীরের দেওয়া চাবিটাই কাজ করে। পদ্মজা চাবিতে চুমু খায়। এত গুরুত্বপূর্ণ চাবি আলমগীর তাকে দিল কেন?
এসব ভাবার সময় এখন নয়, বাকিটুকু তাকে দেখতে হবে। দরজা খুলে অন্য একটি অংশে প্রবেশ করতেই মুখে তীব্র আলো ধাক্কা খেল। পদ্মজা কপাল কুঁচকে 2 হাত সামনে বাড়িয়ে আলোর গতিবেগ রোধ করে মুখে অস্পষ্ট বিরক্তিকর শব্দ করল। তারপর ধীরে ধীরে পিটপিট করে তাকালো। চারিদিকে রং বেরঙের বাতি জ্বলছে। এই বাতিগুলোও তার চেনা, তাদের বাড়িতে আছে। যখন বিদ্যুৎ থাকে না, ব্যাটারি চালিত এই বাতিগুলো পুরো বাড়ি আলোয় আলোয় ভরিয়ে তোলে। 2 দিকে আরও 2টো দরজা। প্রথম দরজাটিতে লেখা স্বাগতম, দ্বিতীয়টিতে লেখা ধ রক্ত। রুম্পা তো এমন কিছুই বলেছিল। পদ্মজা আর এক মুহূর্তও দাঁড়ালো না, দ্বিতীয় দরজাটির দিকে হেঁটে আসে। এটায় কোনো তালা নেই, তাহলে খুলবে কি করে? পদ্মজা ধাক্কা দিল, সাথে সাথে খুলেও গেল। পদ্মজার মুখ হাঁ হয়ে যায়, তার ঠোঁট বারবার শুকিয়ে যাচ্ছে। এ কোথায় এসেছে সে? আর কি ফিরতে পারবে নিজের ঘরে? আচমকা পদ্মজার কানে ভেসে আসে মেয়েদের কান্নার চিৎকার। পদ্মজার রক্ত হিম হয়ে যায়। এরকম একটা জায়গায় এতগুলো মেয়ে কেন কাঁদছে? কত কষ্ট যন্ত্রণা সেই কান্নায়। কান্নার বেগ বাড়ছে, যেন কেউ বিরতিহীনভাবে আঘাত করছে। পদ্মজার 2 হাতে ছুরি ও রামদা শক্ত করে ধরল। তারপর সেই কান্না অনুসরণ করে এগিয়ে গেল সামনে। যত এগোচ্ছে কান্নাগুলো তীব্র ধাক্কা দিচ্ছে বুকে। পদ্মজার নিঃশ্বাস আটকে আছে। সে চলে এসেছে খুব কাছে। চোখের সামনে আর একটা ঘরের দরজা। দরজাটি একটু খোলা। সে সাবধানে দরজা ঠেলে ঘরের ভেতরে তাকালো। আর ঠিক তখনই তার পায়ের পাতা থেকে মাথার তালু অবধি শিরশির করে উঠল। চোখের সামনে দেখা দৃশ্যটা দুঃস্বপ্ন বলে মনে হতে লাগলো। মনে হচ্ছে জায়গায় জমে গেছে সে। বিবস্ত্র অবস্থায় 5-6টি মেয়ে হাত জোর করে কাঁপছে আর কাঁদছে। তাদের শরীর রক্তাক্ত, আর সামনে দাঁড়িয়ে আছে একটা লম্বা শ্যামবর্ণের দেহ। গায়ে শার্ট নেই, প্যান্ট নেমে এসেছে নাভির অনেক নিচ অবধি। তার হাতে বেল্ট, সম্ভবত বেল্ট দিয়েই মেয়েগুলোকে আঘাত করছিল। প্রশস্ত ও তুষ্টপুষ্ট শরীরের গড়নের মানুষটিকে চিনতে পেরে পদ্মজার বুকের পাঁজর টনটন করে উঠল। তার হাত থেকে পড়ে যায় ছুরি ও রামদা। বিকট শব্দ হয়। সেই শব্দ অনুসরণ করে উপস্থিত মানুষগুলোর চোখ পড়ে দরজার দিকে। পদ্মজা ধপ করে মাটিতে বসে পড়ে। শরীরের সবটুকু শক্তি নিমেষেই কে যেন শুষে নিয়েছে। পদ্মজাকে দেখে মানুষটির চোখ হিংস্র জন্তুর মতো জ্বলজ্বল করে ওঠে। কপালের শিরা ভেসে ওঠে। হিংস্র চাহনি আরও ভয়ঙ্কর হয়ে যায়। সে ভাবতেই পারছে না পদ্মজা এত দূর চলে এসেছে। পদ্মজা বিস্ময় ভরা ছলছল চোখ দুটি সেই মানুষটার দিকে তাক করে অস্পষ্ট স্বরে বলল, ছি!